নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্যোগে পাল্টে গেল রাজভবনের নাম। কেন্দ্র ইতিমধ্যেই ওই প্রস্তাবে শিলমোহর দিয়েছে। বাংলা রাজভবনের নতুন নাম হল লোকভবন। বাংলায় এসআইআর নিয়ে আরও কড়া নির্বাচন কমিশন। বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ কমিশনার ডিজিপিকে চিঠি কমিশনের। তারপরে গড়ছে উঠলেন অভিষেক। রাজ্যে এসআইআর এ পর্যন্ত 27 লক্ষ স্বচ্ছতা আনতে জেলায় জেলায় রুল অবজারভার কমিশনের। 99% ফর্ম ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে দাবি কমিশনের। ডিসেম্বর থেকে বাংলায় টানা কর্মসূচি মোদী শাহের। মোট 10টি কর্মসূচি করার জন্য প্রধানমন্ত্রীকে আবেদন বাংলার শীর্ষ নেতৃত্বদের। রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা যাতে না হয় তার জন্য অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের। রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা যাতে না হয় তার জন্য অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের। রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে চাকরি প্রার্থীদের যাতে কোনো অসুবিধার মুখে পড়তে না হয় তার জন্য বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। রবিবারের জন্য বন্ধ থাকা সব ইএমইউ লোকাল চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছে কর্তৃপক্ষ। 30 নভেম্বর রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা। সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্রে যেতে শুরু করবেন। শহরতলি পরিবহনের অন্যতম প্রধান ও সহজ মাধ্যমই হচ্ছে রেল। সেই কথা মাথায় রেখে রবিবারের জন্য বন্ধ থাকা সব ইএমইউ লোকাল চালাবে শিয়ালদা ডিভিশন। প্রাথমিকভাবে জানা গিয়েছে সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা রবিবার। 11,000-এর বেশি শূন্য পদ রয়েছে। রাজ্য জুড়ে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। এবারের পরীক্ষায় নিয়মে কিছু বদলও করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও অন্যান্য সহযোগী পুলিশ কর্মীরা কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি অন্যান্য যেমন সংরক্ষিত আসন থাকে তা থাকবেই। পরীক্ষার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। এবার তাদের সুবিধার্থে রবিবার বাতিল হওয়া সব ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। হাই নিউজ নেটওয়ার্ক। হাওড়া শাখায় ফের একাধিক লোকাল ট্রেন বাতিলের ঘোষণা। রবিবার ওএইচই মেরামত, সিগন্যাল রক্ষণাবেক্ষণ এবং ইঞ্জিনিয়ারিং কাজের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের ঘোষণা। রবিবার অর্থাৎ 30 তারিখ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজ, ওভারহেড ইকুইপমেন্ট মেরামতি এবং সিগন্যালিং রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকটি ট্রেন চলবে না। ছুটির দিন হওয়ায় যানজটের আশঙ্কা থাকছে না। চলতি মাসের শুরু থেকেই হাওড়া ডিভিশনে দফায় দফায় ট্রেন বাতিলের ছবি দেখা যাচ্ছে। 2রা নভেম্বর বাতিল হয়েছিল 12টি ট্রেন। ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি, কাটোয়া একাধিক রুটে সেই দিন ট্রেন চলেনি। 9 নভেম্বরেও হাওড়া ডিভিশনের বিভিন্ন পথে 11টি লোকাল বাতিল হয় এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়। রেলের দাবি, সিগন্যালিংয়ের সংস্কার, ট্র্যাক মেরামত, ওভারহেড লাইনের কাজ সব মিলিয়েই এই বাধ্যতামূলক বাতিলের সিদ্ধান্ত। তবে নিত্যযাত্রীদের অভিযোগ, প্রায় প্রতি সপ্তাহেই এই একই সমস্যা দেখা দিচ্ছে। ফলে যাতায়াতে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। শুধু হাওড়া ডিভিশনই নয়, বিগত কয়েক মাস ধরে শিয়ালদহ ডিভিশনেও চলছে বারবার লোকাল বাতিলের ধাক্কা। হাসনাবাদ, ডানকুনি, বনগা একাধিক শাখায় ট্রেন বাতিলের হার ছিল চোখে পড়ার মতো। অনেক সময় দূরপাল্লার ট্রেনের সময়সূচিও বদলে গিয়েছে। রেলের দাবি, নতুন বছর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে পুরোপুরি স্বস্তির কথা বলা যাচ্ছে না এখনো। যাত্রীদের মতে আগাম নোটিশ দেওয়া হলেও প্রতিদিনের যাতায়াতের উপর সরাসরি প্রভাব পড়ছে, যা নিয়ে উদ্বেগও বাড়ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ইতিমধ্যেই ভারতের উপর বিরাট একটা ট্যারিফ বসিয়েছে আমেরিকা। আর এর ফলে ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। রিজার্ভ ব্যাংক বা একাধিক বিশেষজ্ঞ মনে করেছিল 7% থেকে 7.3% মধ্যে বাড়বে ভারতের জিডিপি। আর সেখানে গত ত্রৈমাসিকে বৃদ্ধির হার দাঁড়িয়েছে 8.2%। একলাফে বাড়ল ভারতের জিডিপি। গত 3 ত্রৈমাসিকে ক্রমাগত বৃদ্ধির মুখ দেখেছে জিডিপি।
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে যে বৃদ্ধির হার ছিল 7.8%, দ্বিতীয় ত্রৈমাসিকেই সেই হার বেড়ে দাঁড়িয়েছে 8.2%। গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে এই হার ছিল 5.6%। ভারতের অর্থনীতির এই গতিতে বেশ অবাক হয়েছেন বিশেষজ্ঞরা, কারণ ইতিমধ্যেই ভারতের ওপর বিরাট একটা ট্যারিফ বসিয়েছে আমেরিকা, আর এর ফলে ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। রিজার্ভ ব্যাংক বা একাধিক বিশেষজ্ঞ মনে করেছিল 7% থেকে 7.3%-এর মধ্যে বাড়বে ভারতের জিডিপি, আর সেখানে গত ত্রৈমাসিকে বৃদ্ধির হার দাঁড়িয়েছে 8.2%। এই দুরন্ত বৃদ্ধি ভারতকে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তকমা ধরে রাখতে সাহায্য করেছে। ভারতের জিডিপির এই বৃদ্ধির পেছনে রয়েছে মূলত দুটি কারণ। ভারতের সেকেন্ডারি ও টার্সিয়ারি সেক্টর বেড়েছে চড়চড়িয়ে। উৎপাদনের ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে 9.1%। নির্মাণ ক্ষেত্র বেড়েছে 7.2%। সব মিলিয়ে সেকেন্ডারি সেক্টর বেড়েছে 8.1%। অন্যদিকে টার্সিয়ারি সেক্টর বেড়েছে 9.2%। এর মধ্যে ফাইন্যান্স, রিয়েল এস্টেট এবং প্রফেশনাল সার্ভিসেস বেড়েছে 10.2% হারে। তবে শুধু উৎপাদন নয়, মানুষের ব্যক্তিগত ব্যয়ও বেড়েছে। সাধারণ মানুষের ব্যক্তিগত খরচও দ্বিতীয় ত্রৈমাসিকে বেড়েছে 7.9%, যা গত বছর ছিল 6.4%। এটি ইঙ্গিত দেয় দেশের অভ্যন্তরীণ চাহিদা এখনও একটুও কমেনি, কিন্তু চিন্তা বাড়াচ্ছে দেশের এগ্রিকালচার সেক্টর। কৃষিক্ষেত্র বেড়েছে মাত্র 3.5%। গ্রামীণ অর্থনীতি অনেকাংশেই এই কৃষিক্ষেত্রের ওপর নির্ভরশীল, আর সেই কারণেই চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের। সব মিলিয়ে ভারতের কাছে অর্থনীতির এই দুর্দান্ত গতি ধরে রাখাটা একটা বিরাট চ্যালেঞ্জ। হাই নিউজ নেটওয়ার্ক। এক বাইক চালকের অ্যাকাউন্টে 331 কোটি টাকা, বিয়েতে খরচ 1 কোটি। তদন্তে নেমে ইডির হদিশ পেল বিরাট বেটিং চক্রের। ইডি সূত্রে জানা গিয়েছে 2024 সালের 19 আগস্ট থেকে 2025 সালের 16 এপ্রিলের মধ্যে অ্যাপ বাইক চালকের অ্যাকাউন্টে ওই বিপুল পরিমাণ টাকা জমা করা হয়েছে। অ্যাপ বাইক চালকের অ্যাকাউন্টে 331 কোটি 36 লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ টাকা একজন অ্যাপ বাইক চালকের অ্যাকাউন্টে কোথা থেকে এলো? টাকার উৎস খুঁজতে গিয়েই বিরাট এক বেটিং চক্রের হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির এক অ্যাপ বাইক চালকের অ্যাকাউন্ট থেকে এই বিপুল পরিমাণ টাকার হদিশ মিলতেই স্তম্ভিত হয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সংবাদ সংস্থা পিটিআইকে তদন্তকারী এক সূত্র জানিয়েছে, এই বেটিং চক্র এবং বিপুল পরিমাণ টাকার হদিশ পাওয়া যায় গুজরাতে এক ছাত্র নেতার বিয়ের সূত্র ধরে। গত বছরের নভেম্বরে ওই ছাত্রনেতার বিয়ে হয় বিপুল সমারোহে। রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত সেই বিয়েতে 1 কোটি টাকারও বেশি খরচ হয়, আর সেই টাকা অ্যাপ বাইক চালকের অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছিল। যদিও সেই বিয়ে বা পাত্র বা পাত্রের কারোর সঙ্গে কোনো কালে অ্যাপ বাইক চালকের কোনো সম্পর্ক ছিল না বলেই তদন্তকারী সূত্রের খবর। তাহলে এই টাকা এলো কোথা থেকে? কেনই বা অ্যাপ বাইক চালকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে সেই টাকাটা? এই তথ্যানুসন্ধান করতে গিয়েই হতচকিত হয়ে যান ইডি আধিকারিকেরা। ইডি সূত্রের খবর, 2024 সালের 19 আগস্ট থেকে 2025 সালের 16 এপ্রিলের মধ্যে অ্যাপ বাইক চালকের অ্যাকাউন্টে ওই বিপুল পরিমাণ টাকা জমা করা হয়। সংসার চালানোর জন্য যতটা টাকার প্রয়োজন, সেই টাকা উপার্জনকারী এক অ্যাপ বাইক চালক এই বিপুল টাকার মালিক কিভাবে হলেন, তাই নিয়ে সন্দেহ দানা বাঁধছিল। সেই অ্যাকাউন্টের সূত্র ধরেই অ্যাপ বাইক চালকের ঠিকানায় গিয়ে হাজির হন তদন্তকারীরা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রের খবর, ওই অ্যাপ বাইক চালক দাবি করেন তার অ্যাকাউন্টে যে 300 কোটি টাকা রয়েছে তা তিনি জানেনই না। আর এখান থেকেই তদন্তকারীদের সন্দেহ, কোনো দুর্নীতির টাকা সরানোর জন্য অ্যাপ বাইক চালকের অ্যাকাউন্টকে মিডল অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে কিনা। ওই চালকের কেওয়াইসি হাতিয়ে তারই নামে টাকা জমা করেছেন তৃতীয় কোনো ব্যক্তি। তদন্তকারীরা দেখেন যে ওই অ্যাকাউন্টে অজ্ঞাত পরিচয়ের সূত্র ধরে অনেকবার টাকা লেনদেন হয়েছে। তেমনই একটি সূত্রকে চিহ্নিত করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। আর সেই সূত্রের হদিশ পেতেই বেটিং চক্রের খোঁজ পান তদন্তকারীরা। ইডি সূত্রে জানা যায়, গুজরাতের ওই ছাত্র নেতাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শীর্ষ স্তরের এক আধিকারিক জানিয়েছেন, এই ধরনের ঘটনা এখন প্রায়শই ঘটছে। অনেক মানুষই তাদের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের তথ্য
ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য, এমনকি নেট ব্যাংকিংয়ের তথ্য জেনে বুঝে বা অজ্ঞাতে শেয়ার করছেন, আর যে কারণে এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন তারা। তাদের অ্যাকাউন্টকে মিডল অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করে দুর্নীতি বা কালো টাকা পাচার করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রবীণরাও এবার সহজে করতে পারবেন অ্যাপ ক্যাব বুকিং। প্রবীণদের সুবিধার্থে জনপ্রিয় এই অ্যাপ ক্যাবটি নিয়ে আনছে নতুন ফিচার। দেশের অন্যতম জনপ্রিয় ক্যাব পরিষেবা প্রদানকারী এক সংস্থা এবার তারা নিয়ে এলো এক নতুন ফিচার, সিম্পল মোড। উদ্দেশ্য, বয়স্ক ও নতুন ইউজারদের জন্য রাইড বুক করার বিষয়টিকে আরও সহজ করে তোলা। মনে করা হচ্ছে অচিরেই জনপ্রিয় হয়ে উঠবে এই ফিচার। বলে রাখা ভালো, আজকের প্রজন্ম যেমন প্রযুক্তির সঙ্গে সড়গড়, প্রবীণরা ততটা নন। আর সেই কারণে অ্যাপ ক্যাব বুক করতে তাদের সমস্যায় পড়তে হয়। অনেক সময়ই সাহায্য চাইতে হয় অন্যের কাছে। পথের ভিড় ও শোরগোলের মধ্যেও তারা যাতে অনায়াসে নিজের বাহনটি বেছে নিয়ে বুক করতে পারেন, সেই লক্ষ্যে এবার এই ফিচার নিয়ে এলো জনপ্রিয় এই ক্যাব। এই ফিচারটি বেছে নিলেই তার নিয়মিত ইন্টারফেসের পরিবর্তে একেবারে নতুন এক ডিজাইন করা লেআউট হাজির করবে ইউজারের সামনে। এতে রয়েছে বড় এবং উজ্জ্বল হরফ, আকারে বড় এবং কম সংখ্যক আইকন, সুবিন্যস্ত মানচিত্র এবং কনফার্মেশন স্ক্রিন। মোটো, ইন্টারসিটি, রেন্টালসের মতো অপশনগুলি দেখানোই হবে না, বরং এই অ্যাপ স্রেফ সবচেয়ে বেশি ব্যবহৃত রাইডগুলি দেখাবে। প্রত্যেকটি পদক্ষেপই সহজ। লক্ষ্য, ইউজাররা যেন বুকিং করতে গিয়ে কোনো রকম অস্বাচ্ছন্দ্য কিংবা অস্বস্তিতে না পড়েন। কিভাবে চালু করবেন? এই নয়া ফিচারের সুযোগ পেতে এই ধাপগুলি পেরোতে হবে। অ্যাপটি খুলে অ্যাকাউন্টে ট্যাপ করুন, একেবারে নিচের ডান দিকে পাবেন। সেখান থেকে সেটিংসে যান, এরপর স্ক্রোল করে অ্যাক্সেসিবিলিটিতে যেতে হবে। সিম্পল মোড চালু করুন, সঙ্গে সঙ্গেই তা সক্রিয় হয়ে উঠবে। এরপর অ্যাপটি তৎক্ষণাৎ নিজেই রিফ্রেশ করবে নিজেকে। একটি সরল লেআউট দৃশ্যমান হবে। এভাবে রাইড বুকিং করা দ্রুততর হবে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রথমবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে মিমি চক্রবর্তী। এম্পারার ভার্সেস শরৎচন্দ্র ছবিতে কাস্টিংয়ে বড় চমক এবার মিমির। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে শরৎচন্দ্রের উপন্যাস পথের দাবি অবলম্বনে সৃজিত মুখোপাধ্যায় যে নতুন ছবি তৈরি করতে চলেছেন, চলতি বছরের অগাস্ট মাসেই সেই খবর জানা গিয়েছিল। সেই উপন্যাস কিভাবে ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল, সেই সময়কালে ফুটে উঠবে এম্পারার ভার্সেস শরৎচন্দ্র ছবিতে। এবার সংশ্লিষ্ট ছবির কাস্টিংয়ে বড় চমক মিমি চক্রবর্তী। সৃজিতের এই ছবিতে আবির চট্টোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীর অভিনয়ের কথা আগেই শোনা গিয়েছিল। পরবর্তীতে শোনা যায় সোহিনী সরকার, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক, দিব্যানী মণ্ডলরাও থাকবেন এম্পারার ভার্সেস শরৎচন্দ্র ছবিতে। তবে এবার কাস্টিংয়ের তালিকায় কিছু বদল ঘটল। সোহিনীর পরিবর্তে মিমি চক্রবর্তীকে দেখা যাবে সৃজিতের ছবিতে। সেই প্রেক্ষিতে এই প্রথম মিমি সৃজিতের কাজ। সৃজিত জানালেন, সোহিনীর জায়গায় মিমি চক্রবর্তী অভিনয় করবে ওই চরিত্রে। প্রযোজক নন্দীবাবুর বক্তব্য, পরপর সব ছবিতেই সোহিনী হয়ে যাচ্ছিল, তখন আমি কাস্টিং বদল করি। রুদ্রনীলের জায়গায় আসছেন বুদ্ধদেব দাস, থিয়েটারের অভিনেতা বুদ্ধদেব। রুদ্র যে চরিত্রটা করছিল তার জন্য প্রস্থেটিকের দরকার পড়ছিল। রুদ্র থেকে এই চরিত্রের সঙ্গে বুদ্ধদেবের মুখের মিল বেশি। রুদ্রই আমাকে পরামর্শ দেয় থিয়েটারের কোনো অভিনেতাকে নির্বাচন করার জন্য। তবে সোহিনী, রুদ্রনীল বাদ পড়লেও আগের ঘোষণা মাফিক কাঞ্চন মল্লিক এবং দিব্যানী মণ্ডল থাকছেন এম্পারার ভার্সেস শরৎচন্দ্র ছবিতে। শুক্রবার মুক্তি পেয়েছে ছবির নতুন পোস্টারও। নতুন বছরের জানুয়ারি মাসে শুটিং শুরু করবেন সৃজিত। তবে শরৎচন্দ্রের উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সব্যসাচীর ভূমিকায় কাকে দেখা যাবে, সেটা এক্ষুনি খোলসা করতে চাইলেন না পরিচালক। 2026 সালে পথের দাবির 100 বছর, ফলে সেই সময়ই মে মাসে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে। প্রথমটায় এসবিএফ এবং দ্য ক্রিয়েটিভ মিডিয়ার যৌথ প্রযোজনার কথা থাকলেও বর্তমানে এম্পারার ভার্সেস শরৎচন্দ্রের প্রযোজনার দায়িত্বে নন্দী মুভিজ। হাই নিউজ নেটওয়ার্ক।
বলিপাড়ায় ফের সুখবর। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন বলি অভিনেতা রণদীপ হুডা। বাবা হতে চলেছেন তিনি। ফের বলিপাড়ায় খুশির খবর। মা বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন রণদীপ হুডা এবং লিন লাইশরাম। 29 নভেম্বর বিবাহবার্ষিকীর দিনই সুখবর দিয়েছেন অভিনেতা। 2023 সালের নভেম্বর মাসে বলিউডের মণিপুরী কন্যার সঙ্গে 7 পাকে বাধা পড়েছিলেন রণদীপ। এবার বিয়ের দ্বিতীয় জন্মদিনে 2 থেকে 3 হওয়ার খবর দিলেন অভিনেতা। লিন রণদীপ বরাবরই ব্যক্তিগত জীবন লাইমলাইট থেকে দূরে রাখতেই ভালোবাসেন। ফিল্মি প্রচার ব্যতীত তারকা দম্পতির ঝলক একসঙ্গে পাওয়া প্রায় অমাবস্যার চাঁদের মতনই। দ্বিতীয় বিবাহ বার্ষিকীও তাই নিভৃতেই কাটাচ্ছেন অ্যাডভেঞ্চার প্রেমী দম্পতি। শনিবারের পোস্টেও দেখা গেল জঙ্গলের মাঝে ক্যাম্প ফায়ার উপভোগ করছেন লিন রণদীপ, আর সেখান থেকেই সংসারে নতুন সদস্য আসার খবর দিলেন তারা। তারকা দম্পতির মন্তব্য, 2 বছরের ভালোবাসা রোমাঞ্চ আর এবার খুদে আসার পথে। আসন্ন প্যারেন্টহুড নিয়ে যে রণদীপ হুডা এবং লিন লাইশরাম দুজনেই উচ্ছ্বসিত তা বলাই বাহুল্য। নাসিরউদ্দিন শাহিদ থিয়েটার গ্রুপ মৈত্রীর সূত্রে আলাপ রণদীপ লিনের, তারপর বন্ধুত্ব এবং প্রেম। শোনা যায় কোভিডের সময় থেকেই সহবাসে ছিলেন তারকা জুটি। 2022 সালে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা ঘোষণা করেন তারা। পরবর্তীতে 2023 সালের 29 নভেম্বর মণিপুরের ইম্ফলে রীতি মেনেই 7 পাকে বাধা পড়েন রণদীপ হুডা এবং লিন লাইশরাম। বলিউডে রণদীপের মতো জনপ্রিয়তা না থাকলেও লিন কিন্তু কাজ নির্বাচনের ক্ষেত্রে বেশ সচেতন। শাহরুখ দীপিকার ওম শান্তি ওম সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন মণিপুরী কন্যা। পরে মেরি কম, রঙ্গুন, আখনির মতো একাধিক ছবিতে কাজ করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। পান মশলার বিজ্ঞাপন করায় আইনি বিপাকে সালমান খান। সুপারস্টারের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের প্রবীণ বিজেপি নেতার। তারপরই আদালতে সাফাই গাইলেন সালমান, ওটা এলাচ গুটখা নয়। পান মশলার বিজ্ঞাপন করে আইনি বিপাকে সালমান খান। সম্প্রতি বলিউড সুপারস্টারের বিরুদ্ধে রাজস্থানের কোটার ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ দায়ের করেছিলেন প্রবীণ বিজেপি নেতা তথা রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দ্রমোহন সিং হানি। সেই প্রেক্ষিতে এবার আদালতের কাছে সালমানের সাফাই, ওটা এলাচ গুটখা নয়। গুটখা কিংবা পান মশলা জাতীয় দ্রব্যের বিজ্ঞাপনী প্রচারের জেরে তারকাদের আইনি জটিলতায় জড়ানোর ঘটনা নতুন কিছু নয়। এর আগে অক্ষয় কুমার, অজয় দেবগনকেও আইনি গেরোয় পড়তে হয়েছিল। এবার সেই তালিকায় নতুন সংযোজন সালমান খানের নাম। ভাইজানের পান মশলার বিজ্ঞাপনের বিরোধিতা করে বিজেপি নেতা আদালতের কাছে অভিযোগ করেছিলেন সালমান একজন জনপ্রতিনিধি। তাকে দেখে তার দর্শক অনুরাগীরা তো বটেই, তরুণ প্রজন্ম প্রভাবিত হয়। তবে শিল্পী হিসেবে সমাজের প্রতি তার একটা দায়বদ্ধতা রয়েছে। সেক্ষেত্রে কি করে সালমান এমন জিনিসের প্রচার করতে পারেন? এই বিজ্ঞাপনে বলা হয়েছে এটি নাকি কেশরে ভরপুর পান মশলা। কিন্তু প্রশ্ন, 1 কেজি কেশরের দাম যেখানে 4 লাখ টাকা, সেখানে মাত্র 5 টাকায় এই পান মশলার প্যাকেট বিকোচ্ছে কিভাবে? সালমান তো পুরোপুরি বিভ্রান্তি ছড়াচ্ছেন। আর গুটখা জাতীয় দ্রব্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর ফলে শরীরে ক্যান্সারও বাঁধতে পারে। সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে ক্রেতা সুরক্ষা আদালতের তরফে সালমানের জবাব চাওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতেই এবার ভাইজানের হয়ে মুখ খুললেন তার আইনজীবী। সালমান খানের আইনজীবী জানিয়েছেন, এই মামলা কনজিউমার কমিশনের আওতাভুক্ত নয়। তাছাড়া সালমান নিজে পান মশলার প্রস্তুতকারক কিংবা পরিষেবা প্রদানকারী নন। সেই প্রেক্ষিতে আইনিভাবে ওকে এই মামলায় জড়ানো অনুচিত। তার সংযোজন অভিযোগকারী অযথা সংশ্লিষ্ট ইস্যুতে সালমানকে জড়িয়ে হেনস্থা করছেন। বলিউড সুপারস্টারের হয়ে তার আইনজীবী আদালতের কাছে জানিয়েছেন, সালমান তো গুটখা বা পান মশলার বিজ্ঞাপন করেন না, ওটা রূপলি রাংতায় মোড়া এলাচ, যা গুটখা জাতীয় দ্রব্যের আওতায় পড়ে না। ফলত এই মামলা ভিত্তিহীন। তবে সমস্যা এখানেই শেষ নয়। মামলাকারী বিজেপি নেতার আইনজীবীর দাবি, আদালতের নথিপত্রে করা সই সালমানের নিজের নয়। তাই পরবর্তী শুনানিতে ওকে যেন সশরীরে হাজির থাকার নির্দেশ দেয় আদালত। হাই নিউজ নেটওয়ার্ক। মুক্তির আগেই আইনি বিপাকে ধুরন্ধর।
রণবীর সিং এর ছবির মুক্তি আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ শহীদ মেজর মোহিত শর্মার মা বাবা। অভিযোগ উঠছে এই সিনেমা তৈরির আগে পরিবারের তরফে অনুমতি নেওয়া হয়নি। মুক্তির আগে আইনি বিপাকে ধুরন্ধর। রণবীর সিং এর ছবির মুক্তি আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ শহীদ মেজর মোহিত শর্মার মা বাবা। অভিযোগ, এই সিনেমা তৈরির আগে পরিবারের তরফে অনুমতি নেওয়া হয়নি, আর সেই প্রেক্ষিতেই দিল্লি উচ্চ আদালতের কাছে তাদের আবেদন আদিত্য ধর পরিচালিত তথা রণবীর সিং অভিনীত ধুরন্ধরের মুক্তি যেন দ্রুত স্থগিত করা হয়। পয়লা ঝলক প্রকাশ্যে আসার পর থেকে চর্চার শিরোনামে ধুরন্ধর। অতিরিক্ত রক্তারক্তি ও হিংসাত্মক দৃশ্যের ঝলক দেখানোয় ইতিমধ্যেই এই ছবি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। এমনকি সিনেমার বিষয়বস্তু নিয়েও জোর তরজা, যার অন্যতম কারণ রণবীর সিং এর চরিত্রটি। তার চরিত্রটিকে নাকি অশোক চক্র এবং সেনা মেডেল প্রাপ্ত শহীদ মেজর মোহিত শর্মার আদলে সাজানো হয়েছে। এমনকি 2000 সালের গোড়ার দিকে এই মোহিত যখন পাকিস্তানে ইফতিকার ভট্ট পরিচয়ে গিয়েছিলেন, সেই ঘটনার সঙ্গেও সিনেমার বিষয়বস্তুর সাযুজ্য খুঁজে পেয়েছেন ওয়াকিবহাল মহলের একাংশ। যদিও পরিচালক আদিত্য ধর সম্প্রতি এ প্রসঙ্গে জানিয়েছিলেন, রণবীরের চরিত্রের সঙ্গে মোহিতের কোনো মিল নেই। মেজর মোহিত শর্মার জীবন থেকে ধুরন্ধর মোটেই উদ্বুদ্ধ নয়, এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম আমি। ভবিষ্যতে যদি ওর বায়োপিক তৈরি করি তাহলে ওর পরিবারের অনুমতি নিয়েই করব, আর এমনভাবে সে সিনেমা বানাবো যাতে ওর ত্যাগের প্রতি শ্রদ্ধাঞ্জলি হয়ে ওঠে আমাদের ছবি। তবে এবার সিনেমার মুক্তি আটকাতে আদালতে মেজর মোহিত শর্মার পরিবার। পিটিশনে মেজরের মা বাবা সুশীলা শর্মা এবং রাজেন্দ্র প্রসাদ শর্মার অভিযোগ, পরিবারের তরফে অনুমতি না নিয়ে মোহিত শর্মার জীবন, গোপন অভিযান এবং আত্মত্যাগের ঘটনাবলী দেখিয়েছেন ধুরন্ধর নির্মাতারা, যার মধ্যে মোহিতের নেতৃত্বে কাশ্মীরে গোপন সন্ত্রাস বিরোধী অভিযানের ঘটনাও অন্তর্ভুক্ত। একজন শহীদকে বাণিজ্যিক পণ্য করা উচিত নয়। পরিবারের দাবি, ভারতীয় ন্যায় সংহিতার 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটা শহীদদের মরণোত্তর ব্যক্তি অধিকার লঙ্ঘন করে। সংশ্লিষ্ট মামলায় তথ্য সম্প্রচার মন্ত্রক, সেন্সর বোর্ড, পরিচালক আদিত্য ধর এবং প্রযোজনা সংস্থা জিও স্টুডিওর নামও উল্লেখ করেছে মেজর মোহিত শর্মার পরিবার। আগামী 5ই ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রণবীর সিং এর বহু প্রতীক্ষিত ছবি ধুরন্ধর। এবার প্রশ্ন, আইনি জটিলতার জেরে কি তাহলে মুক্তি পিছবে? হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।